Assalamu alaikum everyone. I begin in the name of Alaikum Assalam. I begin in the name of Allah, the most gracious and the most merciful. So ইকোনমিক থটের আজকে 22তম ক্লাস, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব। এই ক্লাস থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, জানার আছে। তো সবাই একটু ভালো করে ক্লাসটা করার চেষ্টা করব, ঠিক আছে? শব্দ শোনা যাচ্ছে কিনা অথবা স্লাইড দেখা যাচ্ছে কিনা আমাকে একজন একটু রেসপন্স করি। জি স্যার, সবকিছু ক্লিয়ার। স্যার দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের আজকের 22তম লেকচারে চলে আসি। আমরা চ্যাপ্টার 5 নিয়ে কাজ করছিলাম, রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়াস, চ্যাপ্টার 5, লেকচার 22, চ্যাপ্টার 5, রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়াস। যে বইগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ব্লগ এম 1991, ব্লগ এম 1991, ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট। ব্লগ এম এর ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট খুবই ভালো বই। এছাড়াও আমরা যেটা দেখবো নেগেসিটি 1989, হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড। এছাড়া একল্যান্ড আর হেভার্ড 1990, হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি অ্যান্ড মেথড ম্যাকগ্রো-হিল। Scamter J 1954, A History of Economic Analysis, Oxford University Press। এছাড়াও রয়েছে Snowden Brain 1994, A Modern Guide to Macroeconomics and Introduction to Completing School of Thought। তো আজকের লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো, বা আজকের লেকচার শেষে আমাদের ধারণাগুলো কি কি হবে। নাম্বার 1, কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল স্কুল। ঐতিহাসিক যে স্কুল রয়েছে সেই স্কুলের ধারণা, ঠিক আছে? কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল স্কুল, ঐতিহাসিক যে স্কুল আছে বা মতবাদ আছে তার ধারণার সম্বন্ধে আমরা জানতে পারবো। নাম্বার 2, ফলোয়ার্স অফ হিস্টোরিক্যাল স্কুল। হিস্টোরিক্যাল যে স্কুল আছে সেই স্কুলের কারা কারা অনুসারী, কোন কোন স্কুলের কে কে অনুসারী সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। নাম্বার 3, কজেস অফ ইমার্জেন্স অফ হিস্টোরিক্যাল স্কুল। ঐতিহাসিক স্কুলের উদ্ভবের কারণ কি কি, অথবা ঐতিহাসিক স্কুলের উদ্ভবের পটভূমিগুলো কি কি। তো ঐতিহাসিক যে স্কুল রয়েছে সেই স্কুলের উদ্ভবের কারণগুলো কি কি, অথবা ঐতিহাসিক স্কুলের উদ্ভব যে হয়েছিল সেটার পটভূমিটা কি, কিসের উপর ভিত্তি করে ঐতিহাসিক স্কুলটা রচিত হয়েছিল। নাম্বার 4, 2 phases of historical school। তো ঐতিহাসিক স্কুলের দুটো যে পর্ব রয়েছে সেটা সম্পর্কে জানবো। পর্ব 1 মানে ফেজ 1 আর ফেজ 2। নাম্বার 5, কন্ট্রিবিউশন অফ ইয়াঙ্গার স্কুল। নব্য ঐতিহাসিক স্কুলের অবদান। নব্য ঐতিহাসিক স্কুলের অবদান।
এরপরে 6 ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ হিস্টোরিক্যাল স্কুল, ঐতিহাসিক স্কুলের সমালোচনামূলক মূল্যায়ন। এই হচ্ছে আমাদের আজকের পড়া, ঠিক আছে? বা আজকের লেকচার শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। ওকে, চলে যাই আজকের লেকচারে। হিস্টোরিক্যাল স্কুল, আজকে আমাদের টপিকস হচ্ছে ঐতিহাসিক যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদ নিয়ে আমরা কাজ করব। এখন আসি কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল স্কুল। হিস্টোরিক্যাল যে স্কুল রয়েছে সেই স্কুলের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব। নাম্বার 1 একটু খেয়াল করি। অর্থনীতি সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা, অর্থনীতি সম্পর্কে ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদরা, বিশেষত অ্যাডাম স্মিথ, রিকার্ডো যে ধরনের আলোচনা করেন, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে জার্মানিতে একদল অর্থনীতিবিদ তীব্র বিরোধিতা করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের দর্শন এবং পদ্ধতি এর সমালোচনা করেন। তারা অর্থনৈতিক ঘটনা বিশ্লেষণে ক্লাসিক্যালদের অবরোহ পদ্ধতির বদলে আরোহ পদ্ধতি প্রবর্তন করেন। অবরোহর পদ্ধতির বদলে কি পদ্ধতি প্রবর্তন করেন? আরোহ পদ্ধতি প্রবর্তন করেন। শুধু তাই নয়, ইতিহাসের আলোকে অর্থনীতির সব ধরনের তত্ত্ব বিধি ব্যাখ্যার চেষ্টা করেন। এছাড়া তারা অর্থনীতির বিভিন্ন বিধিবিধানের বেলায় কোনো চরম মতবাদ মেনে নেন নাই। কতিপয় জার্মান অর্থনীতিবিদের সাথে সুর মিলিয়ে পরবর্তী সময়ে ব্রিটিশ অর্থনীতিবিদরাও প্রায় একই ধরনের বক্তব্য তারা তুলে ধরেছেন। এই সবকিছু সমন্বয়ে যে মতবাদ গড়ে উঠেছে তাকে ঐতিহাসিক স্কুলের মতবাদ বলা হয়। তো ঐতিহাসিক স্কুলের মতবাদ বলতে আমরা যেটাকে বোঝাবো সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, রিকার্ডো যে ধরনের আলোচনা করেছেন ঊনবিংশ শতাব্দীতে, সেই আলোচনার ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে জার্মানিতে একদল অর্থনীতিবিদ এর তীব্র বিরোধিতা করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদের তারা এক তীব্র বিরোধিতা করে যে বিধিবিধানটা তারা এনেছেন বা যে তত্ত্ব বা বিধির চেষ্টা করেছেন সেটাকে বলা হয় ঐতিহাসিক স্কুলের মতবাদ বা হিস্টোরিক কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল স্কুল। এখন সাধারণ অর্থে ঐতিহাসিক স্কুল বলতে সব অর্থনীতিবিদদের মতবাদ বোঝায় যারা অর্থনৈতিক আলোচনায় নিম্নোক্ত বিষয়সমূহের উপর গুরুত্ব আরোপ করেন। নাম্বার 1, বিভিন্ন বিধি এবং প্রতিষ্ঠান আপেক্ষিকভাবে বিচার বিশ্লেষণ। নাম্বার 2, বস্তুনিষ্ঠ ঐতিহাসিক তথ্যের আলোকে আরোহ পদ্ধতির প্রয়োগ। নাম্বার 3, মানুষের বিভিন্ন মনোবৃত্তির পারস্পরিক সম্পর্ক। নাম্বার 4, সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক। ফলোয়ার্স অফ হিস্টোরিক্যাল স্কুল। হিস্টোরিক্যাল স্কুলের যারা ফলোয়ার ছিলেন, যারা হিস্টোরিক্যাল স্কুল মতবাদের ফলো করতেন বা হিস্টোরিক্যাল স্কুলের মতবাদের পক্ষে ছিলেন, তাদেরকে ফলোয়ার অফ হিস্টোরিক্যাল স্কুল বলা হয়। একটু খেয়াল করি, সাধারণ অর্থে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর 30 দশক পর্যন্ত যারা অর্থনৈতিক তথ্যের আলোকে অর্থনীতির সমস্ত বিধিবিধান এবং তত্ত্ব আরোহ পদ্ধতি ব্যবহার করে পর্যালোচনা করেন তাদেরকে ঐতিহাসিক স্কুলের সদস্য বা অনুসারী বলা হয়। ঐতিহাসিক স্কুলের প্রধানত দুইটি শাখা রয়েছে। নাম্বার 1 জার্মান ঐতিহাসিক স্কুল, নাম্বার 2 ব্রিটিশ ঐতিহাসিক স্কুল। তো নাম্বার 1 এবং নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট। জার্মান ঐতিহাসিক স্কুল আর একটা হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিক স্কুল। জার্মান ঐতিহাসিক স্কুল আবার প্রাচীন এবং নব্য দুই ভাগে ভাগ করা যায়। প্রাচীন স্কুলের স্থপতি হিসেবে গুরুত্বপূর্ণ তিনজন হলো উইলিয়াম রোসার,
1817 সালে তার জন্ম, 1894 সালে তার মৃত্যু। ব্রুনো হিলব্রান্ড 1812 সালে জন্ম, 1872 সালে তার মৃত্যু। সো ফলোয়ার্স অফ হিস্টোরিক্যাল স্কুলের যে কথাটা বলছি আমরা, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল স্কুলের যে তত্ত্ব রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলো আরোহ পদ্ধতি ব্যবহার করে যারা পর্যালোচনা করেছেন তাদেরকে ঐতিহাসিক স্কুলের সদস্য বা অনুসারী বলা হয়। ঐতিহাসিক স্কুলের মধ্যে দুইটি শাখা রয়েছে, একটা হচ্ছে জার্মান ঐতিহাসিক স্কুল আর একটা হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিক স্কুল। জার্মান ঐতিহাসিক স্কুল প্রাচীন ও নব্য দুই ভাগে ভাগ করা যায়। আর প্রাচীন স্কুলের স্থপতি হিসেবে গুরুত্বপূর্ণ দুইজন হলো উইলিয়াম রোসার এন্ড ব্রুনো হিলবার্ন। এগুলো হলো এক একটা স্কুলের থট, এক একটা স্কুলের মতবাদ। তো 3 নাম্বার হলো কার্ল গুস্তাভ এলডিভ নাইস, 1821 থেকে 1898। একটু খেয়াল করি, এখানে যা বলেছে, পুরাতন স্কুলের অনুসারীরা অর্থনৈতিক আলোচনায় অবরোহ পদ্ধতি বদলে আরোহ পদ্ধতি প্রয়োগ করে মত প্রকাশ করেন। অন্যদিকে নব্য ঐতিহাসিক স্কুলের অনুসারীরা প্রধানত আরোহ পদ্ধতি সুপারিশ করলেও ক্ষেত্র বিশেষে অবরোহ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে বলে তারা যুক্তি দেন। নতুন স্কুলের অনুসারীদের মধ্যে গুস্তাভ ভন স্কুমলার হলেন প্রধান। সো ঐতিহাসিক স্কুলের ইংরেজ অনুসারীদের সংখ্যা কম, এদের মধ্যে নিম্নোক্ত নাম করা যায়, মানে যারা যারা অনুসারী ছিলেন ঐতিহাসিক স্কুলের: রিচার্ড জোন্স, জন কেলস ইনগ্রাম, আর্নল্ড টয়েনবি, উইলিয়াম জেমস অ্যাশলে। সো ব্রিটিশ ঐতিহাসিক যে স্কুল রয়েছে, সেই স্কুলের উপরোক্ত অর্থনীতিবিদরা তাদের জার্মান পূর্বসূরীদের মতে ততটা চরমপন্থী ছিলেন না। ক্লাসিক্যাল যুগে পরিসংখ্যানিক তথ্যের তাৎপর্য তারা অনুধাবন করতে পারেন, এই জন্য তারা অর্থনৈতিক আলোচনায় অবরোহ এবং আরোহ উভয় পদ্ধতি সুপারিশ করেছেন। তো নব্য ঐতিহাসিক স্কুলের অনুসারীদের মধ্যে কার বা কাদের অবদান সবচেয়ে বেশি সে ব্যাপারে মতপার্থক্য রয়েছে। ঠিক আছে, তবে অধ্যাপক এলএইচ হানি এর মতে জার্মানির স্কুমলার এবং ইংল্যান্ডের এশলে এর অবদান সবচেয়ে বেশি। কার কার অবদানটা বেশি রয়েছে? এক হচ্ছে জার্মানির স্কুমলার ও ইংল্যান্ডের এশলের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। ঐতিহাসিক স্কুলের উদ্ভবের পিছনে অনেক কারণ থাকলেও নিম্নোক্ত সমূহ প্রধান বলা যায়। আচ্ছা, ঐতিহাসিক স্কুলের যে কারণগুলো ছিল উদ্ভবের কারণ: নাম্বার 1, হেগেল এর দর্শনের প্রভাব। কার প্রভাব? হেগেল এর দর্শনের প্রভাব। হেগেলের দর্শনের প্রভাব আছে দর্শন এবং জুরিসপ্রুডেন্সের উন্নয়ন। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখতে হবে। দার্শনিক হেগেলের দর্শন ঐতিহাসিক স্কুলের উদ্ভবের পেছনে কাজ করেছে বলা যায়। তিনি তার লেখায় The Essence of the Universe is a process of thought from the abstract to the concrete. The history of mankind is a history of the necessary development of the free spirit through the different forms of political organization. হেগেলের এই চিন্তাধারা অর্থনীতিতে প্রয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম এগিয়ে আসেন লরেন্স ভন স্টেইন নামের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতি বিজ্ঞানী। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে তিনি 1855 থেকে 88 সময় তিনি অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। ওই সময় তিনি হেগেলের দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ফরাসি সমাজতন্ত্রের ভাবধারায় ফরাসি সমাজতন্ত্রের ভাবধারা এবং দর্শন, অর্থনীতি এবং আইনের পারস্পরিক সম্পর্কের আলোকে তার মতামত প্রকাশ করেন। তার বক্তব্য কিছুটা
ঐতিহাসিক সোয়াদ ছিল। তিনি তার লেখায় রাষ্ট্রের চেয়ে পৃথক করে সমাজের স্বতন্ত্র ধারণা তুলে ধরেছেন। নাম্বার 2, দর্শন এবং জুরিসপ্রুডেন্সের উন্নয়ন। একটু খেয়াল করি, জুরিসপ্রুডেন্স এবং দর্শন শাস্ত্রের উন্নতি ঐতিহাসিক ভাবধারার উদ্ভব হওয়ার পেছনে কাজ করে। প্রথম শাস্ত্রের উন্নতির ফলে সমাজে এই ধারণা প্রসার লাভ করে যে একমাত্র বিচার ব্যবস্থায় আপেক্ষিকভাবে গ্রহণযোগ্য, বিচার ব্যবস্থা সামাজিক অবস্থার পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। এই জন্য এক সময় বা এক অবস্থায় বা ন্যায্য বা উপযুক্ত বলে বিবেচিত হয়, অন্য অবস্থায় তার পরিবর্তন এমনকি বিপরীতটি ন্যায্য বলে প্রতিপন্ন হতে পারে। এরপরে রয়েছে 3 নাম্বার, জার্মানিতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। জার্মানিতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ ইন জার্মানি। 4 নম্বর রয়েছে জার্মান আবেগবাদ। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের মেইন কনসার্নে। নাম্বার 3, জার্মানিতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। একসময় জার্মানিতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সৃষ্টি হয়। জার্মানিতে জাতীয়বাদ ও দর্শনের ভাবধারা গড়ে ওঠে। শিল্পক্ষেত্রে নতুন এবং জটিল সমস্যার উদ্ভব হয়। এই ধরনের সমস্যার সমাধানের জন্য ক্লাসিক্যাল স্কুলের চিন্তাধারা উপযুক্ত ছিল না। তাছাড়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এ নিয়ে মাথা ঘামান নাই। অবস্থার সুযোগে সমাজতন্ত্রী চিন্তাবিদরা বিরাজমান সামাজিক নিয়মকানুন এবং প্রাতিষ্ঠানিক জড়তা নিয়ে সমালোচনা আরম্ভ করে। তারা উত্তরাধিকার ও ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে মতামত প্রকাশ করতে থাকেন। বিভিন্ন মত এবং পথ সম্পর্কে সমাজে সংশয় এবং বিরোধিতা আরম্ভ হয়। অথচ তৎকালীন যে সময় রয়েছে, সেই তৎকালীন সময় রাজনৈতিক নেতৃত্ব এসব বিষয়ে অনেকটাই নীরব ছিল। নাম্বার 4, জার্মান আবেগবাদ। একটু খেয়াল করি, এখানে কি বলেছে, তৎকালীন সময় জার্মানিতে একদল আবেগবাদী হয়ে ওঠেন। সমাজে প্রচলিত বিভিন্ন সংস্কারীদের বিরুদ্ধে এরা নিজেদের মনোভাব প্রকাশ করতে আরম্ভ করেন। এই আবেগবাদীরা ক্লাসিক্যাল ভাবধারাকে সংকীর্ণ বলে প্রচার করেন এবং রাষ্ট্রীয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্র এবং সমাজকে তারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার দাবি তোলেন। রাষ্ট্র হলো একটি চিরন্তন ধারণা, আর সময় ব্যবধানে সমাজের পরিবর্তন হয়। এর সাথে ব্যক্তির মন মানসিকতা, সংস্কৃতি, জীবনযাপনের পদ্ধতি ইত্যাদির প্রবর্তন হতে বাধ্য। এই ধারণা দার্শনিক হেগেল, ফ্রাইডরিখ কার্ল ভন সেভিগনি এর লেখনীর মাধ্যমে আরো পরিপুষ্ট হয়। তাই জার্মান আবেগবাদ ও ঐতিহাসিক স্কুলের চিন্তাধারা গঠনে যথেষ্ট কি করে ভূমিকা রাখে। তাছাড়াও রয়েছে শক্তিশালী জাতীয়বাদ ধারণার উন্মেষ। কি বলেছি, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে শক্তিশালী জাতীয়বাদ ধারণার উন্মেষ। 5 নাম্বার পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস। জাতীয়বাদ ধারণাটা কিভাবে আসলো একটু খেয়াল করি, আমরা ভালো করে খেয়াল করি। এক সময় জার্মানিতে প্রবল জাতীয়বাদী চিন্তাধারার উন্মেষ হয়। অর্থনীতির জগতেও এর প্রতিফলন দেখা যায়। তৎকালীন সময়ে অ্যাডাম মোলদার এবং এফ লিস্ট নামের 2 জন লেখক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে জাতীয়তাবাদী চিন্তাধারণা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেন। জার্মানির কিছু অর্থনীতিবিদ একই সময়ে জাতীয়তাবাদী চিন্তাধারার সাথে নৈতিকতা এবং সরকারি কার্যক্রমের স্থান কিরূপ হওয়া উচিত সে বিষয়ে মতামত তুলে ধরেন। উপরোক্ত সবকিছু সমন্বয়ে এক সময় জার্মানিতে ধারাবাহিকভাবে ঐতিহাসিক স্কুলের জন্ম বা উদ্ভব হয়। ঠিক আছে, এরপরে আসি আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস, 2 phases of historical school। হিস্টোরিক্যাল যে স্কুলটা রয়েছে সেই স্কুলের
দুইটা ফেজ রয়েছে, ঠিক আছে। জার্মান, আগে আমি বললাম জার্মান ঐতিহাসিক স্কুলের চিন্তাধারাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, পুরাতন ঐতিহাসিক গ্রুপ বা স্কুলের অবদান। পুরাতন ঐতিহাসিক গ্রুপ বা স্কুলের অবদান, contribution of older or more negative historical school. পুরাতন জার্মান ঐতিহাসিক স্কুলের সাথে যারা জড়িত ছিলেন তারা মূলত ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের অবরোহ পদ্ধতি তীব্রভাবে সমালোচনা করেন। এর বদলে অর্থনৈতিক আলোচনায় আরোহ পদ্ধতির তারা কি করেছেন, তারা সুপারিশ করেন। তবে তারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের প্রদত্ত বিভিন্ন বিধির পরিবর্তন করে অপরাপর বিধি করেন নাই। পুরাতন গ্রুপের মধ্যে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজনের অবদান সংক্ষেপে নিচে আমরা কি করতেছি উল্লেখ করলাম। নাম্বার 1, উইলিয়াম রোথস্টাল্ড, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত। তাই চলে আসি উইলিয়াম রোথস্টাল্ড। উইলহেম রোথস্টাল্ড জার্মানির গটিঙ্গেন অ্যান্ড লেপিজিগ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। তিনি ক্লাসিক্যাল স্কুলের মতাদর্শ ভালোভাবে পর্যালোচনা করেন। তিনি একটি বই রচনা করেছেন, সেই বইয়ে লিখেন, প্রকাশিত হয় 1843 সালে। এই বইটা যেটা হচ্ছে জার্মান ভাষায় রচিত। এই বইতে তিনি নিম্নোক্ত কর্মসূচি প্রকাশ করেন। কি কি কর্মসূচি তা আমরা দেখি। প্রথমত, রাজনীতি অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা কেবলমাত্র অপরাপর বিজ্ঞান, বিশেষত জুরিপ্রুডেন্স, রাজনীতি এবং সভ্যতা ইত্যাদির আলোকে বিশ্লেষণ করা হয়। নাম্বার 2, সামগ্রিক জনসংখ্যায় প্রতিটি লোকের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, তাই মানুষের আচরণ শুধুমাত্র তার চলতি অর্থনৈতিক আচরণ এবং সম্পর্কের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা উচিত নয়। নাম্বার 3, বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন বিধি চয়ন গঠন করার জন্য যত বেশি সম্ভব লোকের অবস্থার মধ্যে তুলনা করাই উত্তম। তার মানে কি, আমি কোনো কিছু সম্পর্কে ধারণা করব বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করব, তুলনামূলক আলোচনা, সেটার জন্য বলছে যে বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন যে বিধিগুলো আমি কনস্ট্রাক্ট করব, সেই বিধিগুলো কনস্ট্রাক্ট করার জন্য আমি যত সম্ভব বিভিন্ন লোকের মধ্যে আমি কি করব, তুলনা করব, সেটাই উত্তম। মানুষের আগের সময়ের আচরণের সাথে বর্তমান সময়ের আচরণের তুলনা করা উচিত। এই দুই সময়ের মধ্যে তাদের আচরণের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পর্যালোচনা করা দরকার। চতুর্থত, অর্থনৈতিক আলোচনা বা বিশ্লেষণের ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতি কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানকে প্রশংসা অথবা দোষারোপ করার ক্ষেত্রে আক্রমণাত্মক হতে পারে না, কারণ খুব কম বিষয় আছে যা সব লোকের জন্য একবারে ভালো বা একবারে মন্দ হয়। এই যে ঐতিহাসিক যে স্কুল পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানকে আমরা প্রশংসা বা দোষারোপ করার ক্ষেত্রে আক্রমণাত্মক হতে পারবো না, কারণ মানে আমরা যা যা বের করছি ঐতিহাসিক, এটা দুই সাইডে ভালো লোকের দিকেও যেতে পারে, খারাপ লোকের দিকেও যেতে পারে। সব যে ভালো লোকের দিকেই যাবে বা সব যে খারাপ লোকের দিকে এমন কোনো কথা নয়। তো উপরোক্ত বক্তব্য সমূহের আলোকে রোথস্টাল্ড সাধারণত অর্থনৈতিক বিধিবিধানগুলোকে চরমভাবে সত্য বলে অস্বীকার করেন। তার মতে ক্লাসিক্যালরা যে সমস্ত সাধারণ বিধিবিধানের কথা বলেছেন সেগুলো মূলত অপূর্ণ এবং অসম্পূর্ণ। তিনি কেবলমাত্র জাতীয় অর্থনীতিকে স্বীকৃতি দেন এবং এর আলোকে সরকারি বিধিবিধান প্রযোজ্য অথবা প্রয়োগশীল কিনা তার বিচার বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এই বিচার বিশ্লেষণ করতে গেলে অর্থনীতিবিদদের শিল্প প্রবর্তনের বিভিন্ন স্তরে পর্যালোচনা দরকার বলে তিনি যুক্তি দেন।
Number two, Bruno Hildebrand. Bruno Hildebrand. Number two, Bruno Hildebrand. একটু খেয়াল করি। ব্রুনো হিলব্র্যান্ড জন্ম 1812 সালে এবং মৃত্যু হচ্ছে 1872 সালে। তিনি কি বলেছেন একটু খেয়াল করি। ঐতিহাসিক স্কুলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ব্রুনো হিলব্র্যান্ড। তিনি ডি Nationaleconomie der Gegenwart and Zukunft, the National Economy of Present and Future নামে একটি বই কত সালে 1848 সালে তিনি প্রকাশ করেন। ঠিক আছে, তো ইংলিশে বইটার নাম হচ্ছে দি ন্যাশনাল ইকোনমি অফ দি প্রেজেন্ট এন্ড ফিউচার। দি ন্যাশনাল ইকোনমি অফ দি প্রেজেন্ট এন্ড ফিউচার এই নামে একটা বই 1848 সালে তিনি কি করেন, তিনি প্রকাশ করেন। তিনি যুক্তি দেন বাণিজ্যবাদী এবং ভূমিবাদীদের মতো অ্যাডাম স্মিথ একই রকম ভুল করেন, কারণ তিনি এমন কোন তত্ত্ব গঠন করতে পারেন নাই যা সব ক্ষেত্রে এবং সব সময়ের জন্য প্রযোজ্য। তিনি বলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ভুলে গেছেন যে সামাজিক জীব হিসেবে মানুষ সভ্যতা এবং ইতিহাসের বরপুত্র। মানুষের অভাব, চরিত্র, অপরাপর মানুষ এবং দ্রব্যাদির সাথে তার সম্পর্ক প্রতিনিয়ত পরিবর্তনশীল। তিনি বিশ্বাস করতেন যে বর্তমানের মুদ্রা অর্থনীতি কেবলমাত্র সাময়িক ধরনের, যা সময় ব্যবধানে ঋণ সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর হবে। কার ধারণা? ব্রুনো হিলবার্ট। হিলব্র্যান্ডের আলোচনা রোস্টারের আলোচনা থেকে আরো স্পষ্টবাদী ছিল। রোস্টার ক্লাসিক্যাল বক্তব্যের পরিপূরক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কিন্তু হিলব্র্যান্ড প্রাকৃতিক নিয়মে বিশ্বাস করতেন না, যার উপর ভিত্তি করে অ্যাডাম স্মিথ এবং অপর ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা তাদের তত্ত্ব গঠন ও গ্রহণযোগ্যতা সম্পর্কে কথা বলেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতেন বিভিন্ন মানুষের স্বার্থের মধ্যে ঐক্য বা সমন্বয়ের প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু হিলব্র্যান্ড এর সাথে দ্বিমত প্রকাশ করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যেটা মনে করতেন যে বিভিন্ন মানুষের স্বার্থের মধ্যে ঐক্য বা সমন্বয়ের প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু হিলব্র্যান্ড এর সাথে দ্বিমত প্রকাশ করেন। তিনি বলেন বিভিন্ন শ্রেণীর মানুষের নৈতিকতা কি হতে পারে না, এক হতে পারে না। আবার তিনি বলেন সময় ব্যবধানে মানুষের চিন্তা ধারণা চেতনার পরিবর্তন হয় এবং এর সাথে সঙ্গতি রেখে অর্থনীতির বিভিন্ন সূত্র বা বিভিন্ন বিধি গঠন করা দরকার। এক কথায় ইতিহাসের পরিবর্তনের আলোকে অর্থনীতির বিভিন্ন বিষয় চয়ন এবং ব্যাখ্যা করা উচিত। এজন্য তার মতে অর্থনীতি শাস্ত্র হবে মূলত জাতীয় উন্নয়ন অর্থাৎ প্রবৃদ্ধি শাস্ত্র। নাম্বার 3, কার্ল গুস্তাভ এডলাইফ নাইস 1821 থেকে 1898, এটা আমরা একটু দেখবো ভালো করে। তো কার্ল নাইসকে ঐতিহাসিক স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়। তার লিখিত ডাই পলিটিকাল ইকোনমিক ভং স্ট্যামকার ডার গাসেমিয়া মেথড, এটার অর্থ হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ দি হিস্টোরিক্যাল মেথড। 1853 সালে প্রকাশিত হয়। এই বইটির দ্বিতীয় সংস্করণ পলিটিক্যাল ইকোনমি ফ্রম দি হিস্টোরিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নামে আবারও প্রকাশিত হয়। নাইস অর্থনৈতিক তত্ত্বের চরম মতবাদ অস্বীকার করেছেন। সো নাইস হচ্ছে অর্থনীতির যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের চরম যে মতবাদ রয়েছে সেই মতবাদটাকে তিনি কি করেছেন? অস্বীকার করেন। তার মতে সবকিছু ইতিহাসের আলোকে বিবেচনা এবং পর্যালোচনা করা উচিত। অর্থনৈতিক বিবর্তনের বিভিন্ন নির্দিষ্ট স্তর একই রকমের উপাদান তুলে ধরে না। তাই মানুষের আচরণ সম্পর্কে ক্লাসিক্যালদের মতো সাধারণ মতবাদ বা বক্তব্য প্রকাশ করা কঠিন। অর্থাৎ অর্থনৈতিক তত্ত্ব এবং বক্তব্য সব সময়ের জন্য সার্বজনীন হতে পারে না।
সার্বজনীন হতে পারে না, তাদের মধ্যে অনুরূপতা থাকতে পারে, তবে কার্যকরণ সম্পর্ক থাকার কথা নয়। এই জন্য রাজনৈতিক অর্থনীতি বলতে অর্থনৈতিক উন্নয়নের বিবর্তন বোঝায়, যা বিভিন্ন ঐতিহাসিক মতবাদের বিষয়গুলো তুলে ধরবে। অর্থনৈতিক শাস্ত্র আমাদেরকে কোনো চরম বা পরম বিধি শিখাতে পারে না। তিনি যুক্তি দেন, বস্তুগত এবং সামাজিক ঘটনার মধ্যেও পার্থক্য টানা উচিত, কারণ শেষাক্ত ঘটনা সমাজের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে নির্ভর করে। সো উপরের আলোচনায় তিনজন ঐতিহাসিক অর্থনীতিবিদদের বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে একটি বিষয়ে সবাই একমত ছিলেন যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থনীতির বিভিন্ন বিধি সম্পর্কে যে যুক্তি দেন তা ঠিক নয়, কারণ তারা অবরোহ পন্থায় সবকিছু আলোচনা করেন, যা সঠিক নয়। সুতরাং ঐতিহাসিক অর্থনীতিবিদরা এর বদলে আরোহ পদ্ধতির সাহায্যে অর্থনীতির সবকিছু আলোচনার পক্ষে মত প্রকাশ করেন। তাছাড়া আলোচনার ভিত্তি ব্যক্তি নয়, বরং সমাজ হওয়া উচিত বলে তারা মনে করেন। এক কথায় তারা অর্থনীতির পরিধি বাড়ানোর পক্ষে কাজ করেন। কন্ট্রিবিউশন অফ ইয়াঙ্গার স্কুল, নব্য ঐতিহাসিক স্কুলের ধারণা। কন্ট্রিবিউশন অফ ইয়াঙ্গার স্কুল, নব্য ঐতিহাসিক স্কুলের অবদান। নব্য ঐতিহাসিক স্কুলের অবদান, ঠিক আছে, নব্য ঐতিহাসিক স্কুলের অবদান একটু খেয়াল করি। ঊনবিংশ শতাব্দীর 60 দশকে জার্মানিতে বিভিন্ন কারণে সামাজিক উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি হয়। এই অবস্থার প্রেক্ষিতে সে দেশে কিছু অর্থনীতিবিদ এগিয়ে আসেন, যাদেরকে নব্য ঐতিহাসিক স্কুলের ধারক এবং বাহক বলা যায়। তো 1872 সালে জার্মানিতে ভায়ারিন ফার সোশ্যাল পলিটিক নামে একটি সামাজিক সংগঠনের বা প্রতিষ্ঠানের জন্ম হয়। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এবং সেগুলোর সমাধানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে উদ্ভব হয়। এই প্রতিষ্ঠানের কার্যক্রম যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে অর্থনৈতিক চিন্তাধারায় এক ধরনের আন্দোলন গড়ে ওঠে, যা মূলত ক্লাসিক্যাল মতবাদের বিরুদ্ধে ছিল। কিছু অর্থনীতিবিদ এ সময় অর্থনৈতিক আলোচনা আরোহ পদ্ধতি অনুসরণের কি করেছেন, সুপারিশ করেছেন। কারা কারা সুপারিশ করেছেন তাদের মধ্যে এক নম্বর হচ্ছে গুস্তাভ ভন স্কুমলার। গুস্তাভ ভন স্কুমলার 1838 থেকে 1917 সালে। একটু খেয়াল করি কি বলেছেন উনি। গুস্তাভ ভন স্কুমলার ছিলেন জার্মান নব্য ঐতিহাসিক স্কুলের প্রধান নেতা। তিনি হ্যালি স্ট্রংবার্গ বার্লিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অনেক বিষয় লেখেন, তবে তার বিভিন্ন লেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঐতিহাসিক সম্পর্কিত গ্রুন্ডরিজ দ্য অ্যালাইনমেন্ট ভং স্ক্রমফিচ আউটলাইন অফ জেনারেল ইকোনমিক হিস্ট্রি নামের একটি বই, যা 2 খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড 1900 সালে এবং দ্বিতীয় খণ্ড 1904 সালে প্রকাশিত হয়। অর্থনীতির আলোচনায় অবরোহ এবং আরোহ এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বেশি শ্রেয় সে সম্পর্কে তিনি বাস্তব সম্পদ চিন্তা ভাবনা করেন। তিনি অর্থনীতিকে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। সমাজের সম্পর্কে বিভিন্ন বিধি প্রণয়ন করা যাবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেন। তারপর বলেন অর্থনীতির বিভিন্ন বিধি অবশ্যই অস্তিত্ব রয়েছে, তবে সব ধরনের ঐতিহাসিক তথ্য সংগ্রহ এবং ভালোভাবে পর্যালোচনার পরেই কেবলমাত্র এসব বিধি প্রণয়ন করা সম্ভব। তিনি যুক্তি দেন যে পুরাতন ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামগ্রিক ইতিহাসের আলোকে অর্থনীতির সম্পর্ক বিভিন্ন আলোচনা অতি দ্রুত করেছে, যা সঠিক নয়। তার মানে তিনি যে যুক্তিটা দিচ্ছেন যে পুরাতন ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনীতির সামগ্রিক ইতিহাসের আলোকে অর্থনীতি সম্পর্কে অতি দ্রুত আলোচনা করেছে, তা সঠিক নয়। তার মতে সমাজের অর্থনৈতিক
এবং সামাজিক ইতিহাসের ভিত্তি আলোচনা করতে গেলে যথেষ্ট পরিশ্রম করে নিবিড় তথ্য অনুসন্ধান করা প্রয়োজন। কেবলমাত্র এর ভিত্তিতে বিভিন্ন অর্থনৈতিক যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলো কি হবে, সেই বিধিবিধান গঠন করা সম্ভব। ঠিক আছে। তো অর্থনৈতিক ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে স্কুমলার ক্লাসিক্যাল অবরোহ পদ্ধতি একবারে বাতিল করে দেন নাই। অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে তিনি এইরূপ পদ্ধতির বিপক্ষে ছিলেন না, তবে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক ঘটনা এবং বিষয় পর্যালোচনা করে তিনি আরো পদ্ধতি ব্যবহারের পক্ষে মত প্রকাশ করেন। তো স্কুমলার তার লিখিত আউটলাইন অফ জেনারেল ইকোনমিক থিওরি বইতে সামাজিক ও ঐতিহাসিক বিষয়, বৈজ্ঞানিক পদ্ধতি, বস্তুগত নীতিশাস্ত্র এবং আইনগত ভিত্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। তাছাড়া তিনি মানুষের সামাজিক জীবনের সাথে জড়িত বাজার ব্যবস্থা, বিনিময়, ব্যবসা বাণিজ্য, ঋণ ও ব্যাংক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কেও এই বইতে আলোচনা করেন। এক কথায় এই বইতে তিনি একজন মানুষের অর্থনৈতিক জীবনের সব দিক পর্যালোচনা করেন। এরপর আসে নাম্বার টু যেটা রয়েছে এটা হচ্ছে উইলিয়াম জেমস অ্যাশলে। 1860 থেকে 1927। আচ্ছা, উইলিয়াম জেমস অ্যাশলে সে কি বলেছে? ব্রিটিশ ঘরানার ঐতিহাসিক অর্থনীতিবিদ উইলিয়াম জেমস অ্যাশলের জন্ম লন্ডনে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। যুক্তরাষ্ট্রের টরন্টো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ইতিহাসে অধ্যাপনা হিসেবে কাজ শুরু করেন। জার্মানির ঐতিহাসিক স্কুলের অর্থনীতিবিদদের সাথে তিনি সুপরিচিত ছিলেন। অ্যাশলে এর বিভিন্ন লেখার মধ্যে সর্বোত্তম হলো 2 খণ্ডে লিখিত অ্যান ইন্ট্রোডাকশন টু ইংলিশ ইকোনমিক হিস্ট্রি অ্যান্ড থিওরি 1888 থেকে 1893। তিনি অর্থনৈতিক পর্যালোচনার কোনো বিশেষ বা নির্দিষ্ট পদ্ধতি নিয়ে অগ্রসর হন নাই, কিন্তু বাস্তবে পর্যালোচনা করতে গিয়ে তিনি ঐতিহাসিক পদ্ধতির প্রাসঙ্গিকতা আবিষ্কার করেন। তিনি বলেন প্রতিটি যুগে সুনির্দিষ্ট অর্থনৈতিক চিন্তা চেতনা ছিল। সমাজে যেমন ইতিহাস আছে তেমনি অর্থনৈতিক চিন্তা চেতনার ইতিহাস আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক চিন্তাধারা এবং সমাজের ইতিহাস পারস্পরিকভাবে জড়িত। সমাজের অবস্থা সচেতন এবং অসচেতন যেভাবে হোক না কেন অর্থনৈতিক চিন্তাধারা দ্বারা তা প্রতিফলিত হয়। সমাজের অবস্থা সচেতন অসচেতন যাই হোক না কেন অর্থনৈতিক চিন্তাধারা দ্বারা তা প্রতিফলিত হয়। এই কারণে রাজনৈতিক অর্থনৈতিক কোন চরম এবং প্রকৃত বিধিবিধান থাকতে পারে না। এসব বিধিবিধান এদের সমসাময়িক ইতিহাসের আলোকে যাচাই এবং মূল্যায়ন করা উচিত। এর জন্য প্রতিটি বিধি সুনির্দিষ্ট লক্ষ্য এবং সত্যতা থাকে, তবে কোনো বিধি সার্বজনীনভাবে বা সামগ্রিকভাবে সত্য বা গ্রহণযোগ্য নয়। এজন্য কতিপয় অবাস্তব অনুমানের ভিত্তিতে কিছু বিধি প্রণয়ন বা গঠন করে সুনির্দিষ্ট কিছু সমস্যার সমাধানের জন্য সেগুলো ব্যবহার করা ঠিক নয়, অথবা এসব বিধি সার্বজনীন বা সামগ্রিকভাবে প্রযোজ্য এ কথা বলা ঠিক নয়। তো ঐতিহাসিক স্কুলের সুবিধা হলো যে সময় ব্যবধানে সমাজের পরিবর্তনের ইতিহাস যাচাই বা পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অর্থনৈতিক বিধিবিধান প্রণয়ন বা গঠন করা হলে সেগুলো সার্বজনীন হতে পারে। এভাবে অ্যাশলে অর্থনীতির বিভিন্ন বিধি গঠনের বেলা ঐতিহাসিক পদ্ধতি অনুসরণের ব্যাপারে সুপারিশ করেছেন। ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ হিস্ট্রিক্যাল স্কুল, ঐতিহাসিক স্কুলের সমালোচনামূলক মূল্যায়ন। নাম্বার 1, ঐতিহাসিক স্কুল অর্থনীতির বিভিন্ন ঘটনা ও বিধির ব্যাখ্যায় আরোহ পদ্ধতির সুপারিশ করেন, অর্থাৎ ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করার পক্ষে যুক্তি প্রদর্শন করেন। এক কথায় কেবলমাত্র ঐতিহাসিক পদ্ধতি অনুসরণের পক্ষে মত প্রকাশ করেন। দ্বিতীয়ত, কার্ল মেনজার ঐতিহাসিক মতবাদকে সমালোচনা করেন এই বলে যে এর ভিত্তিতে কোনো সাধারণ বিধি প্রণয়ন করা সম্ভব নয়, বরঞ্চ আপেক্ষিকভাবে গ্রহণযোগ্য তত্ত্ব ও বিধি প্রণয়ন করা সম্ভব। তৃতীয়ত, জন কেলেস ইনগ্রাম তার হিস্ট্রিক্যাল ও পলিটিক্যাল ইকোনমি বইতে যুক্তি দেন যে
অর্থনৈতিক ঘটনার মধ্যে বিভিন্ন সামাজিক উপাদান থাকে, একটি উপাদানের পরিবর্তন অপর উপাদান প্রভাবিত করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে